আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে বিস্তারিত জানাতে রাজধানীর শুরুতে যাচ্ছি তামিমের কাছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীতে ভয়াবহ অবস্থা চলছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই একসাথে রাজপথে নামে এবং সারা দেশ। পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় শরীয়তপুর ঢাকা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ। এদিকে আজ 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে সারা দেশেই 64 জেলায় তাণ্ডব চলছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ একসাথে রাজপথে নামে ডক্টর ইউনূস আজকেই ঘোষণা দিয়ে বিদায় নিচ্ছেন। অসাধারণ সফল একটা লকডাউন। এটা হলো 1971 মুক্তিযুদ্ধের মতো, যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রয়েছে। ডক্টর ইউনূসকে অনেক মন্ত্রণালয়ে উপদেষ্টারা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। যারা পদত্যাগ করতে চেয়েছিলেন তাদের মধ্যে অনেকে এখন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, আজকে 13ই নভেম্বর। এই 13ই নভেম্বরকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে যা কিছু আমরা দেখছি সেগুলো বোধহয় আমাদের জন্য কারো কারো কাছে অপ্রত্যাশিত ব্যাপারে। 13ই নভেম্বরকে কেন্দ্র করে অনেক উত্তেজনা। একটাতেই আপনাদের কাটাকাটি শুরু হয়ে গেছে। আমি তো শুনেছি স্যার আপনি নাকি অলরেডি লাগেজ গুছাচ্ছেন। এইভাবে এত জলদি এখন থেকে ভয় পাওয়ার কারণ কি? কোনো কিছু কি হয়েছে? এখন তো বুঝতে পারছেন পুরো বাংলাদেশ থরথর করে কাঁপছে, আপনার চেয়ার কাঁপছে, আপনার আশেপাশের মানুষ যারা আছে তারাও কাঁপছে। এই আওয়াজটা আসলে আওয়ামী লীগের না, এই আওয়াজটা পুরো বাংলাদেশের মানুষ। ইউনূস মহাজন নাকি আবারও যাবো বলে রব তুলেছেন। এবার তিনি তারিখ বেঁধে দিয়েছেন শোনা যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকার বাইরেও কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেনাবাহিনীর যে সেনাপ্রধান জরুরি বার্তা দিয়েছেন, এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এই মুহূর্তে দেশ সার্বিকভাবে যেই পথে চলছে, যদি এই পথেই চলতে থাকে, সেই পথ দূরে নাই যেদিন হয়তো আমাদের সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করার জন্য জনগণ চাইবে, জনগণই চাইয়া বসবে একদিন যে ভাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যাক। এদিকে সকালেই কিয়ামত ঘটিয়ে দিল আওয়ামী লীগ। পদ্মা সেতুর দুই পার্শ্ব দখল করে তাণ্ডব চালাচ্ছে ছাত্রলীগ। হঠাৎ করে ওবায়দুল কাদের লাইভে এসে সরকার পতনের এক দফার ঘোষণা দিল, পাশাপাশি সমন্বয়কদের কুকুরের মতো পেটাচ্ছে। যে কোনো সময় পালাতে পারে ডক্টর ইউনূস। হ্যাঁ, এবার চূড়ান্তভাবে ঘোষণা দিয়ে ডক্টর ইউনূস সরকার পালিয়ে যাচ্ছে। আজকে 13ই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমেছে এবং তাদের ছাত্রলীগ, যুবলীগ এক হয়ে লক্ষ লক্ষ কর্মী তারা গোপনে ট্রেনিং নিয়ে আজকে কিন্তু মাঠে নামে এবং এক প্রকার ডক্টর ইউনূসের বাসভবন দখল করে ফেলে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কর্মীরা সারা দেশের মধ্যেই তাণ্ডব চালাচ্ছে। সেই তাণ্ডবগুলা এক এক করে আপনাদেরকে ধারাবাহিকটি দেখাবো এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূস যে এই কঠিন একটি সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তটি তিনি কেন নিয়েছেন এবং তার সর্বশেষ পরিস্থিতি কি, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। পদ্মা সেতু এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় শরীয়তপুর ঢাকা রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ। এটি আরও জানাতে শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, বাস চলাচল বন্ধে যাত্রী ভোগান্তি কেমন দেখছেন, আর পদ্মা সেতুর নিরাপত্তা জোরদারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও বলবেন। সাহাব, সকাল থেকেই কিন্তু কোনো ধরনের যাত্রীবাহী বাস এই শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি, যার ফলে কিন্তু আসলে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। যাত্রীরা কিন্তু বাস স্ট্যান্ডে আসছেন এবং তারা কিন্তু এই খবরটি না জেনেই এসেছেন, তারা চরম দুর্ভোগে পড়েছেন এবং অন্য কোনো ধরনের যে যানবাহনে তারা ঢাকা যাবেন সে ধরনের যানবাহন কিন্তু তারা পাচ্ছেন না, ফলে তারা ফিরে যাচ্ছেন বাড়িতে। অনেকে অপেক্ষা করছেন যে পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত হয়। আর ঢাকা পদ্মা সেতু যে এক্সপ্রেসওয়ে রয়েছে, ভাঙা পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে কিন্তু সকাল থেকেই আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা টায়ার জ্বালিয়েছেন বিভিন্ন স্থানে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি কিছু যানবাহনে অগ্নিসংযোগও করেছেন, এমনটা কিন্তু আমাদেরকে দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। তার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে এখনও পর্যন্ত পদ্মা সেতু দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। বিভিন্ন পয়েন্টে এই বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা তারা কিন্তু গাছের গুঁড়ি ফেলে বিভিন্ন যানবাহন আটকে দিয়ে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। আমরা কিছুক্ষণ আগে যেটা জানতে পেরেছি যে নাওডোবার একটি তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, সেখানে ফায়ার সার্ভিস এই মুহূর্তে কিন্তু সেখানে নিভানোর কাজ করছেন। এছাড়া শিবচরের একটি এলাকায় কিন্তু যাত্রীবাহী বাস রাস্তার মধ্যে রেখে দেওয়ার কারণে কোনো ধরনের যানবাহন কিন্তু দক্ষিণাঞ্চল থেকে পদ্মা সেতুতে আসতে পারছে না, এমনটাই কিন্তু বলছেন। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন আমরা লক্ষ্য করছি, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি এবং যার ফলে কিন্তু আসলে এই ধরনের অবস্থায় কোনো ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে যানবাহন চালকরা কিন্তু চালাচ্ছেন না। এই অবস্থা ধীরে ধীরে কিন্তু কেটে যাবে, এমনটাই আন্দোলন যারা আইনশৃঙ্খলা বাহিনী বলছেন তারা বলছেন যে আসলে ধীরে ধীরে এই অবস্থা কেটে যাবে, তারা নিয়ন্ত্রণ নিয়ে যাচ্ছেন এই সড়ক। এই ছিল আমার কাছে সাহাব।
পদ্মা সেতু নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের সাথে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে কাজী মনিরুজ্জামান। ইসরায়েলের বাউইখোলা এলাকায় বুধবার দিবাগত রাত 12টায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল জোরদার ও বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। জি সাহাব, আমি কিছুক্ষণ আগে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলপাই বাইপাস এবং করাতিপাড়া বাইপাসে আমি দুটি পুলিশের টহল টিম দেখেছি। তাদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন এটি তাদের নিয়মিত ডিউটি। কিন্তু তারা, আমি জিজ্ঞেস করেছিলাম আজকে তো 13ই নভেম্বর, এই উপলক্ষে কি বিশেষ কোনো ডিউটি আছে কিনা, তবে সেটি তারা না করেছেন। আর এছাড়া আমি গতকাল বিকেল এবং সন্ধ্যায় এই মির্জাপুরের ঘোড়াই এবং বিভিন্ন এলাকায় আমি পুলিশের চেকপোস্ট দেখেছি যে তারা ঢাকায় যারা প্রবেশ করছে অর্থাৎ গাজীপুরের দিকে এবং গাজীপুর এবং ঢাকা থেকে যারা বের হয়ে টাঙ্গাইল এবং উত্তরবঙ্গের দিকে যে সমস্ত যানবাহনগুলো যাচ্ছে সেগুলো তারা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছিল, সেই কেন্দ্রীয় কার্যালয় পুরোপুরিভাবে দখলে নিয়েছে কিন্তু ছাত্র জনতা। আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি। এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে কিন্তু এই যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে দখলে নিয়েছে। সেই সাথে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সড়ক বন্ধ করে কিন্তু এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু বিক্ষোভ স্লোগান দিচ্ছেন। যেই গুলিস্তানের 23 অ্যাভিনিউ যেখানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেই কেন্দ্রীয় কার্যালয় পুরোপুরিভাবে দখলে নিয়েছে এই মুহূর্তে ছাত্র জনতা। আমরা তাদের কাছে আমরা তাদের মুখ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে এখনো পর্যন্ত এখানে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মী বা নেতাকে আমরা দেখতে পাই না। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি একজন মহিলা আওয়ামী লীগ নেত্রী, তিনি কিন্তু তাকে কিন্তু ধরেছে ছাত্র জনতা এবং একটা পর্যায়ে তাকে কিন্তু ছেড়ে দিয়েছে। সেই সাথে আমরা এই মুহূর্তে আরো যেই চিত্রটি দেখতে পাচ্ছি যে গুলিস্তান যেখানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেই কেন্দ্রীয় কার্যালয়ের পুরো কেন্দ্রীয় কার্যালয়ের দখল কিন্তু এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের দখলে রয়েছে এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো ফটকের সামনে তারা এই মুহূর্তে অবস্থান করছিল এবং স্লোগানে কিন্তু প্রকম্পিত হয়ে উঠছে গুলিস্তান সাবেক আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে এই মুহূর্তে সড়কের মাঝখানে বসে আমরা তাদেরকে স্লোগান দিতে দেখতে পাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই মুহূর্তে গুলিস্তান আওয়ামী লীগের যে পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসের সামনে অবস্থান করছেন এবং অবস্থান নিয়ে কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। সেই সাথে এখানে সন্দেহজনক যাকে পাচ্ছেন তাকে কিন্তু তারা আটক করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। সেই সাথে এই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আমরা রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাদের অবস্থান বা কারাই বা এখানে অবস্থান নিয়েছেন এবং কারাই বা বিক্ষোভ করছেন। আমরা কিন্তু জানিয়েছি আপনাদেরকে যে এখানে অবস্থান নিয়েছেন ইসলামী ছাত্র শিবির সহ সাধারণ ছাত্র জনতা এবং তাদের মাথায় কিন্তু পতাকা সহ আমরা দেখতে পাচ্ছি যে তাদের মাথায় পতাকা এবং তাদের বেশ কয়েকজনের হাতে কিন্তু আমরা লাঠি সোঁটা দেখেছি। সেই সাথে এখানে পুলিশ সদস্যদের যে সরব উপস্থিতি সেটিও আমরা দেখেছি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি এখানে পুলিশের যে ট্যাঙ্ক সেটিও কিন্তু রয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ কিন্তু সর্বোপরি প্রস্তুত রয়েছে এবং 13 নভেম্বর আওয়ামী লীগের যে বিশাল যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ঘিরে এখনো পর্যন্ত কিন্তু আমরা কেন্দ্রীয় কার্যালয়ের অভিমুখে কাউকে কিন্তু আমরা দেখতে পাইনি এবং বিচ্ছিন্নভাবে দু একজন এলেও কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে, গণধোলাই দেওয়া হচ্ছে এবং সর্বোপরি পরিশেষে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি যে বিলাসবহুল ভাবে যে বানানো হয়েছিল আওয়ামী লীগের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে রয়েছে এবং এই মুহূর্তে কার্যালয় জুড়ে যা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে
অবস্থান নিয়েছে। দর্শক, আজকে 13ই নভেম্বর। এই 13ই নভেম্বরকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে যা কিছু আমরা দেখছি সেগুলো বোধহয় আমাদের জন্য কারো কারো কাছে অপ্রত্যাশিত ব্যাপারে। 13ই নভেম্বরকে কেন্দ্র করে অনেক উত্তেজনা ছিল এবং এই আগের রাতে গত রাতেও আমরা দেখেছি, গত রাতে তার আগের রাতে এই দুই রাতে রাজধানী ঢাকার আবাসিক হোটেলগুলোতে পুলিশের অযাচিত তল্লাশিতে অনেক অতিথি বিড়ম্বনার শিকার হয়েছেন, বিব্রত বোধ করেছেন। একেবারে পাইকারি দরে আবাসিক হোটেলগুলোতে তল্লাশির ঘটনা ঘটেছে সারা দেশে। বিশেষ করে রাজধানীতে এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাতের বেলা আপনি যদি ভুলক্রমেও বাংলা মোটর মোড়ে যান, মানে গত 2 দিনে যে থাকেন, তাহলে বাংলা মোটর মোড়ে রূপায়ণ টাওয়ারে যে টাওয়ারটাতে এনসিপির অফিস, সেই অফিসের সামনে পুলিশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখলে আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন যে এখানেই প্রধান উপদেষ্টা থাকেন কিনা, এটাই যমুনা কিনা। এরকম নানা কিছুর মাঝে গতকালকেই খবর আমরা জেনেছি যে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে 13 তারিখকে তিনি কেন বেছে নিলেন? যেদিন আওয়ামী লীগ ঢাকায় লকডাউন ডাকলো, লকডাউন সফল হওয়া না হওয়া সেটা তাদের রাজনৈতিক অবস্থা। 13 তারিখে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কারণ কি? তাহলে কি 13 তারিখে অনেকগুলো সিদ্ধান্ত আসতে চলেছে? সেই সিদ্ধান্তের একটি সিদ্ধান্ত কি আওয়ামী লীগ কেন্দ্রিক সিদ্ধান্ত, এবং আরেকটি বড় সিদ্ধান্ত গণভোট এবং জুলাই বাস্তবায়নের যে প্রক্রিয়া চলছে সেগুলো নিয়ে তিনি কোনো ফাইনাল কথা বলবেন জাতির উদ্দেশ্যে? সেরকমটাই মানে ঘটতে যাচ্ছে কি? চলুন একটু আলোচনা করে দেখি যে কি ঘটতে যাচ্ছে আদতে আজকের এই দিনে। দর্শক, বলছিলাম আজ 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন যখন চলছে তখন প্রধান উপদেষ্টা দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। গণমাধ্যম সেই খবরটা নিশ্চিত করেছে। কালের কণ্ঠে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। গতকালকে রাতের নিউজ এটা, বেশ রাতে এই খবরটা এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এটা নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। শুধু যে বাংলাদেশ টেলিভিশনই প্রচার করবে তা নয়, এটা নিশ্চিত যে বাংলাদেশের যতগুলো গণমাধ্যম রয়েছে, টেলিভিশন রয়েছে, সবগুলোতেই একযোগে প্রচারিত হবে। সেটা তো হওয়ারই কথা। প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী যখন ভাষণ দেন, এই কালচার বাংলাদেশে প্রচলিত। কিন্তু তিনি ভাষণে কি বলবেন? 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো দেখলাম, এই মাত্র কয়েকদিন আগে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকার দেয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাড়িতে চট্টগ্রামে পুলিশের তল্লাশি, পুলিশের হানা, সেখান থেকে 7 জনকে গ্রেপ্তার করা, চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তার একটা ঘোষণা রীতিমতো আন্তর্জাতিক মহলে খবর হয়ে গেছে। তিনি বলেছেন যে মানে আওয়ামী লীগের কর্মীদের দেখলেই, নাশকতা দেখলেই তাকে ব্রাশ ফায়ার করার ঘোষণা দেয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, এরকম কথা বলে রীতিমতো পুলিশ বাহিনীকে এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন। এটার ফায়দা নিচ্ছে কিন্তু আওয়ামী লীগ, যে আন্তর্জাতিক মহলে তারা এই জনমতটা তৈরি করতে পারছে যে দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের ল্যাঙ্গুয়েজটা কি, সরকারই এটা বলাচ্ছে তাকে দিয়ে, এবং এই যে ওপেন মানুষকে ব্রাশ ফায়ার করতে চাওয়া, এটা সরকারের প্রচন্ড ভাবমূর্তি নষ্ট করেছে। আওয়ামী লীগ যতটা না শক্তিশালী এই মুহূর্তে, যতটা না পারঙ্গম, তার চাইতে সরকারের যে প্রস্তুতি, আওয়ামী লীগের কর্মসূচিকে আটকানোর সরকারের যে প্রস্তুতি, এবং বিএনপি এবং জামাত এই ব্যাপারে যখন চুপচাপ, তখন এনসিপি কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রায় মানে ভগ্নপ্রায়, রুগ্নপ্রায় নেতারা যেভাবে হুঙ্কার, যেভাবে কথাবার্তা এবং মানে কি বলা যায় যে অশালীন কথাবার্তা, অশালীন ভাষা, রাজনীতিতে একে অপরের বিপক্ষে বলবে সেটা ঠিক আছে, কিন্তু সেই ভাষাগুলো যখন প্রয়োগ করা হচ্ছে তখন একটা মানে আলোচনা থাকতেই পারে, উঠতেই পারে যে প্রধান উপদেষ্টা তাহলে কি আজকে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে দেবেন? আজকের এই দিনটা বেছে নেওয়ার কারণ কি তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে? আজকেই কি সেই দিন যেদিন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে এবার পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে ছাত্রলীগের মতো? আরেকটি ব্যাপার, যখন রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে, জুলাই ঐক্যে ফাটল ধরেছে, গণভোট নিয়ে অনিশ্চয়তা, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা, সাংবিধানিক আদেশ জারি নিয়ে বাস্তবতা, ঠিক সেই মুহূর্তে সরকারের একাধিক উপদেষ্টা গত কয়েকদিন ধরে বলছেন যে খুব শীঘ্রই সরকার তার অবস্থান জানাবে। ইউনূস মহাজন নাকি আবারও যাবো বলে রব তুলেছেন। এবার তিনি তারিখ বেঁধে দিয়েছেন, শোনা যাচ্ছে 30শে নভেম্বরের মধ্যে যদি তার জুলাই সন্ত্রাসের সঙ্গী রাজনৈতিক দলগুলো একমত না হয় তাহলে তিনি চলে যাবার জন্য হুমকি দিয়েছেন। কিন্তু বিষয়টা
বিষয়টি এত সরল নয়। এবার বোধহয় তার সবচেয়ে বড় সঙ্গী সেনাবাহিনীও ইউনূস মহাজনকে বলেছে যে ইনাফ ইজ ইনাফ। চলুন বিস্তারিত জানা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত মে মাসে একবার হঠাৎ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সেটি জানিয়ে দিয়েছিলেন তার উপদেষ্টা পরিষদে। সেদিন রাতে ইউনূস সরকারের সঙ্গী রাজনৈতিক দলগুলোকে ডেকে যমুনায় কমলার জুস খাইয়ে তাদেরকে দিয়েই ইউনূসের মান ভাঙানোর ব্যবস্থা করা হয়েছিল। এটা প্রায়ই হয়, ডক্টর ইউনূস লালু ভুলু কালু বলে ডাক দেন আর রাজনৈতিক দলগুলো সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তারপরে তারা আরো জোরসে আওয়ামী লীগ দমনের শপথ নিয়ে বেরিয়ে আসেন। দুর্মুখেরা বলে থাকেন যে নাটকটি ইউনূস নিজেই সাজিয়েছিলেন, মানে সেই মে মাসের নাটকটি, এবং সে যাত্রায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামও ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কলাম লিখে বলেছিলেন যেও না সাথী, মানে আপনি যাবেন না ডক্টর ইউনূস। কিন্তু তারপর বুড়িগঙ্গায় ভেসেছে আরো অনেক লাশ, সারা দেশের নদীগুলোতে মাছের চেয়ে মানুষের লাশ ভেসেছে বেশি, এমনকি ঢাকার বুকে হাতির ঝিলে পর্যন্ত লাশের পর লাশ ভেসে উঠেছে। ইউনূস তবু আছে, কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা। হঠাৎই সেনা প্রধান তার সহকর্মী জেনারেলদের ডেকে এনে বৈঠক করে ইউনূসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন। আপনারা ভাবতে পারেন হাওয়া থেকে পাওয়া এই খবর সত্য নয়, খবর হিসেবে এই দাবি উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে যে 30শে নভেম্বরের পর ইউনূস মহাজন নিজেই নাকি চলে যাওয়ার সিদ্ধান্ত দিতে চাইছেন। ইউনূস ভাই বলে সম্বোধন করা এক উপদেষ্টা এই তথ্য চাউরও করেছেন তার ঘনিষ্ঠজনদের কাছে। তবে ইউনূস যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে তার 10,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, গ্রামীণের শেয়ার ইত্যাদি সম্পদ নিরাপদে বাইরে নেওয়ার নিশ্চয়তার সঙ্গে তার সেফ এক্সিট নিশ্চিত করাটাই তার মূল লক্ষ্য বলে জানা গেছে। হঠাৎ ইউনূস মহাজনের এই পালানোর ধান্দাটা কেন, এই প্রশ্ন আমারও মনে এসেছে। আমার বিশ্লেষণ বলছে এর পিছনে 3টি প্রধান কারণ থাকতে পারে। এক হচ্ছে 2024 সালের জুলাই সন্ত্রাসের সময় জাতিসংঘকে দিয়ে সেনাবাহিনীকে বশ করা গেলেও এখন সেনাপ্রধান এবং জেনারেলরা বেঁকে বসেছেন। সেনাপ্রধানের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি ইউনূস মানেননি, ফলে সেনাপ্রধানের সেই বক্তব্য, মনে করুন ইনাফ ইজ ইনাফ, এখন সেনাবাহিনী বাস্তবায়ন করতে চাইছে ইউনূসকে গাছে চড়িয়ে মই সরিয়ে নেওয়ার মাধ্যমে। 1 নাম্বার। 2 হলো বিদেশি শক্তি। বিদেশি শক্তি যারা এতদিন ইউনূসকে ক্ষমতা, অস্ত্র, অর্থ দিয়েছে, তারা বুঝতে পেরেছে যে ইউনূসকে দিয়ে এর বেশি আর কিছু করানো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হলো ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে, যার দায় বিদেশিরা নিতে চাইছে না। বিশেষ করে তুলসী গ্যাবার্ডের সরকার পরিবর্তনে আমেরিকা আর কাজ করবে না ধরনের বক্তব্যের পর আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো ইউনূসের পাশ থেকে সরে যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী 3 বার তারিখ দিয়ে ঠিক করেও বাংলাদেশ সফর বাতিল করেছেন, আর ইতালির রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো সুযোগ নেই। এমনকি ইউনূসের ঘনিষ্ঠ মিত্র IMF পর্যন্ত বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণ ছাড় করতে নারাজি দিয়েছে। এমত অবস্থায় ইউনূসের মতো ধুরন্ধর ঠিকই বুঝতে পেরেছে যে তার প্রয়োজন নেই, তার মানে কেটে পড়ার সময় এসেছে। আর 3 নাম্বার হচ্ছে ইউনূস ভেবেছিলেন যে তার লালু ভুলু কালু মানে জামায়াত, বিএনপি, এনসিপি যতদিন তার সঙ্গে থাকবে ততদিন তিনি নিরাপদে ক্ষমতা আঁকড়ে থাকতে পারবেন। কিন্তু জামায়াত বিএনপির মধ্যে ক্ষমতা নিয়ে টানাপোড়েনের এখন এমন পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছে ইউনূসের পক্ষে। রইল বাকি এনসিপি। ইউনূসের রাজনৈতিক সন্তানদের নিয়ে এই কিংস পার্টি এখন আর কোনো শক্তি নয়, একটি দায়, একটি লায়াবিলিটি এবং বকেয়া রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে এই এনসিপি। এমত অবস্থায় ইউনূসের প্রস্থান না করে উপায় কি বলুন? 89 বছর বয়সে এসে ইউনূস একটি রাজনৈতিক বাজি ধরেছিলেন কেবলমাত্র নিজের জেল যাওয়া ঠেকাতে। এখন তার ভাগ্যে হয় জেল, না হয় বিদেশের নির্বাসন, এবং সেখানেই হয়তো তার মৃত্যু। এটা ছাড়া আর কোনো পথ খোলা আছে বলে তার ঘনিষ্ঠ সহচরী লামিয়া মোর্শেদও হয়তো বিশ্বাস করেন না। আর আমি তো আসলেই ঘোরতর সন্দিহান। বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার রূপান্তর সবসময় জটিল। 2024 সালের জুলাইয়ের অস্থিরতা থেকে শুরু করে চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে যে অনিশ্চয়তা চলেছে তা এখনো পুরোপুরি কাটেনি। বিভিন্ন সূত্রের মধ্যে অন্তর্বর্তী সরকারের ভেতরেও মতভেদ বেড়েছে, বিশেষত নির্বাচনী সময়সীমা, সেনাবাহিনীর ভূমিকা এবং ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে। বিশ্লেষকদের একাংশ মনে করে ইউনূসের অবস্থান এখন এক
কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে আন্তর্জাতিক সহযোগীদের প্রত্যাশা, অন্যদিকে দেশের বাস্তব রাজনীতির টানাপোড়েন, এই দুই চাপের মাঝখানে তার অবস্থান ক্রমেই অস্থির হয়ে উঠেছে। সামরিক সূত্র ঘেঁষা পর্যবেক্ষকরা বলছেন, সেনাবাহিনী শুরু থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে ছিল, কিন্তু সেই প্রক্রিয়া যত বিলম্বিত হচ্ছে ততই হতাশা এবং অনিশ্চয়তা বাড়ছে। শীর্ষ নেতৃত্ব এখন চায় রাজনৈতিক কাঠামো স্পষ্ট হোক, অন্তর্বর্তী সরকারের ভূমিকা সীমিত রাখা হোক এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। অন্যদিকে ইউনূস শিবিরের কিছু উপদেষ্টা আরো সময় চাইছেন নির্বাচনী সংস্কার এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য। এই মতভেদই এখন অন্তর্বর্তী সরকারের ভিতরে নতুন সংকট তৈরি করেছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সামরিক নেতৃত্বের ধৈর্য ফুরিয়ে আসছে আর ইউনূস হয়তো তা ভালোভাবে বুঝতে পারছেন। ইতিমধ্যে প্রতিদিনই সন্ধ্যায় গুজব ছড়িয়ে পড়ছে ঢাকার বাতাসে যে জেনারেল ওয়াকার সাহেব যমুনায় গেছেন। কেন যমুনায় গেছেন তা নিয়ে কোনো কথা নেই। এরকম গুজব ছড়াতে ছড়াতে একদিন সেই রাখাল বালকের গল্পের মতো গুজবটি সত্যি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিদেশি শক্তির অবস্থান নিয়ে নানান বিশ্লেষণ চলছে। কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে পশ্চিমা সমর্থক দেশগুলো ধীরে ধীরে বাংলাদেশের বর্তমান প্রক্রিয়া থেকে দূরে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক স্পষ্ট করে বলেছেন তাদের অগ্রাধিকার এখন স্থিতিশীলতা, ব্যক্তি নয়। অসাধারণ সফল একটা লকডাউন। এটা হলো 1971 মুক্তিযুদ্ধের মতো, যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সব গিয়ে কলকাতা হোটেলে রয়েছে, আর এখানকার কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করছে, দেশ স্বাধীন হয়েছে, তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা। এখন তারা একটা অনলাইনে লকডাউন করতেছে। একজন দিল্লিতে, তার ছেলে আমেরিকায়, মানে পুরো বিদেশ বৈশা বাংলাদেশে পাচার করা টাকা খায়, ঘুমায়, আর অনলাইনে লকডাউন ডাকে, আর কতক্ষণ পর পর টেলিগ্রামে। তো এইটার মধ্য দিয়ে যে এখানে বোকা স্টুপিড যে শ্রেণীটা আওয়ামী লীগের, এরা বের হয়ে কুকপাক দেয় আর জেলে যায়, মাঝে মধ্যে পাবলিকের গণধোলাই খায়। তো এবং এরা এইটুকুন বুদ্ধিশুদ্ধি আল্লাহ এদেরকে দেয় নাই যে যাদের নেত্রী আপার মতো মা, মায়ের মতো আপা, তারা হেলিকপ্টারে পালানোর সময় নিজের বোন ছাড়া কাউরে বইলেও যায় নাই যে তোমরাও পালাও আমিও পালাই, যে যার অবস্থান থেকে পালাও বলে নাই। তো এইরকম একটা, এটা তো আসলে একটা কাল্ট, আমরা যেটা বলি সহজ করে, এটা তো আসলে একটা সেমি ধর্মের মতো, মানে আপনি অন্ধবিশ্বাস। তো এই জন্য যেটা কথা, এখন আমাদের ধারণা আওয়ামী লীগ বাংলাদেশের গণকেস, সে এর আগে অনেকবার চিন্তা করেছে, যে এর আগে অনেকবার তার পুনরুদ্ধার করেছে। দেখেন আপনি এখানে খেয়াল করলে দেখবেন, আজকে আমরা কালকে সারা রাত ওই অঞ্চলে ছিলাম, ফজরের পর থেকে এখানে আছি, আপনি দেখবেন না, খুব চেহারায় বুঝবেন কেউ পলিটিক্যাল ফ্যামিলির ছেলে মেয়ে না, মানে পুরো অ্যাপলিটিক্যাল যে জেনারেশনটা, তারা যখন সারা রাত জেগে ফজরের পর থেকে এখানে পাহারা দিচ্ছে, এর মানে আমাদের সেই অ্যাপলিটিক্যাল জেনারেশনটা পলিটিক্যাল হয়ে উঠছে। তারা পলিটিক্যাল পার্টি করছে না, কিন্তু দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য তারা সেই রাজনৈতিক দায়িত্ব কাঁধে নিচ্ছে। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ কুক্ষিগত করেছে, জুলাই গণ অভ্যুত্থান সেই মুক্তিযুদ্ধের মালিকানা এবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চায়। এবার তারা অনলাইনে লকডাউন করছে। আমরা মনে করি এই যে রায়ের আজকে তারিখ ঘোষণা হবে, এবং এই তারিখ ঘোষণা পরবর্তীতে সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে। কারণ এখানে দিল্লির যে ভুলটা হয়েছে, তারা তাদের সমস্ত বিনিয়োগ আওয়ামী লীগের উপর করে ফেলেছে। সুতরাং এখন তাদের আর কোনো শুধরানোর জায়গা নেই। আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় এস্টাবলিশমেন্টে বলতে চাই, আপনারা জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিন এবং সম্মান করুন। অতীতে যে ভুল করেছেন সেই ভুল থেকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান, এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে আপনারা নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন। দেখেন আপনারা আমাদের প্রতিবেশী, আমরা আপনাদের সাথে ভালো প্রতিবেশী হিসেবে আপনাদেরকে চাই, কিন্তু আমরা আপনাদেরকে প্রভু মানি না। দেখেন আপনি কোনো দেশে প্রভুত্ব মানাইতে পারবেন না। আপনার পাশে শ্রীলঙ্কা আপনার হাতছাড়া হয়ে গেছে, নেপাল গেছে, ভুটান গেছে, এরপর আপনি পাকিস্তানি একটা মাতব্বরি কইরা যুদ্ধ করতে গেছিলেন, কিন্তু সেটা পাকিস্তানি সীমানা ওঠার আগেই সেটা ধপাস কইরা পড়ে গেছে, ফালাই দিছে। আর আওয়ামী লীগের অন্যান্য যারা আছেন, আপনাদেরকে বলি, দেখেন হাসিনার উস্কানিতে আপনারা জীবন ধ্বংস করেন না। আজীবন তার উস্কানিতে ধ্বংস, সে কিন্তু ঠিক হেলিকপ্টারে পালাইছে, তার ছেলে কিন্তু আমেরিকায়, মেয়েও কিন্তু দেশে না। বাংলাদেশে পলিটিক্যালি আওয়ামী লীগ কোনোদিনই একটা রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া দল, এবং বাংলাদেশে তার কোনো শিকড় নাই। দেখেন বেগম খালেদা জিয়াও কোন জুলুমটা নাই তিনি স্বীকার করেন নাই। তিনি কি বাংলাদেশ ছেড়ে গেছেন? তিনি বলেছেন আমার তার কোনো, আমি জেল খাটলে ওই দেশে, আমি বেঁচে থাকলে ওই দেশে। জামাতে ইসলামের নেতারা তারা ফাঁসি হয়েছে এই দেশে, তারা লড়াইও করেছে গত 15 বছরের দেশে, গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, আয়না ঘরে গেছে, তারা তো দেশ ছেড়ে পালাই যায় নাই। অথচ তাদেরকে পাকিস্তানি বলে সবসময় বলা হয়েছে, তারা তো পাকিস্তান যায় নাই, কিন্তু আপনি তো ঠিকই দিল্লি পালাইছেন। সুতরাং এই বাংলাদেশের সাথে আওয়ামী লীগের কোনো শিকড়ের সম্পর্ক নাই। এই আওয়ামী লীগ দলটা বাংলাদেশে প্রতিষ্ঠিতও হয় না, এবং সে বাংলাদেশের রাজনীতিটা করেও না। সে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেজি দরে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে। এজন্য আমরা বলতে চাই যে নতুন বাংলাদেশে সেটা আর হবে না। নতুন কোন দলও যদি এই পজিশন আওয়ামী লীগের নেয়, তাকে পুনর্বাসন করবার, তাকে এই যে জনতা দেখেন নির্ঘুম রাত থেকে আবার এখানে এসেছে। সেনাবাহিনীর যে সেনাপ্রধান জরুরি বার্তা দিয়েছেন, এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এই মুহূর্তে দেশ সার্বিকভাবে যেই পথে চলছে, যদি এই পথেই চলতে থাকে, সেই পথ দূরে নাই যেদিন হয়তো আমাদের সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করার জন্য জনগণ চাইবে, জনগণই চাইয়া বসবে একদিন যে ভাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যাক। কারণ রাজনৈতিক দলগুলা জাতীয় ঐকমত্য কমিশনের এত প্রচেষ্টার পরে তারা কিন্তু একমত হইতে পারে নাই।
গতকালকে আপনারা জানেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরো 3.5 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। তো এর মাঝখানে হঠাৎ করে আমাদের সেনাপ্রধান একটা জরুরি বার্তা দিয়েছেন, যারা আর্মি সার্ভিস কোর যারা তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। কিসের জন্য? মাঠে আওয়ামী লীগ নামবে তাদেরকে ঠেকানোর জন্য? মাঠে কিন্তু আছে সেনাবাহিনী, বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। নাকি 16ই নভেম্বর যমুনা ঘেরাও করা হবে সেটাকে থামানোর জন্য, জামাত ইসলামের সামনে দাঁড়ানোর জন্য? না, বিষয়টা কিন্তু একটু অন্য জায়গায়। একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ, একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। গতকালকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের 44তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। তিনি বলছেন যে আর্মি সার্ভিস কোর বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরবোজ্জ্বল অংশ, যারা দীর্ঘদিন ধরে দেশ এবং সেনাবাহিনী সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আরো প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য দেশের সেনাবাহিনীগুলো আপনি দেখেন কতটুকু আপডেট, মেশিনারিজ, তথ্য প্রযুক্তি, অনেক কিছুতেই। পাশের দেশ মিয়ানমার আমাদের থেকে অনেক আপডেট, মেশিনারিজও আপডেট। ভারতের সাথে তো তুলনা করার আমাদের সুযোগই নেই। যদি আমরা বলি আর কি ভারত কি ডট ডট, কিন্তু আসলে বিষয়টা তা না। ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা 72 ঘন্টা টিকবো কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে, অন্য দেশ আমাদেরকে সেভ করতে না আসলে। মিয়ানমারের সাথেও বি অনেস্টলি আপনি এগুলো না যাই না, অনেকে হয়তো বলেন আমি আগে। ভাই সত্যি কথা, দেখেন জ্ঞানের স্বল্পতা কি জিনিস। যখন যে রোহিঙ্গারা আসছে তখন মনে হয়েছে মিয়ানমার রোহিঙ্গারা এরকম করছে, আর বাংলাদেশের সীমান্তটা খুললা দিলে তা আমরা যাইয়া সমান করলাম। তখন আমি জানতাম না মিয়ানমারের ভূখণ্ডের আয়তন কত, এটা যে বাংলাদেশ থেকে বড় না ছোট আইডিয়া ছিল না। দ্বিতীয়ত মনে হতো মিয়ানমার চাকমা চাকমা চেহারা, হ্যাঁ এগুলা বলে নিশ্চয় সহজ সরল মানুষ। কিন্তু যে আমি জান্তা প্রধানের চেহারা দেখলাম মিয়ানমারের সামরিক বাহিনীর, তারা দেখে মনে হয়েছে বিগ হাউস। এরপরে দেখলাম আরাকান আর্মি বিগ হাউস। এরপরে যখন আকাশে যুদ্ধ বিমান উঠলো, এদের নিয়ে 2টা নিউজ করলাম সামরিক শক্তি, তখন মনে হলো বাংলাদেশ আর মিয়ানমার লড়াই লাগলে শুধু আমরা খেলা হবে। চিন্তা করলে মিয়ানমার জিতবে, আমরা জিতবো না। আমরা ফেসবুকে জয়লাভ করতে পারবো নিউজ টিউজ দিয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি সামরিক শক্তিতে মিয়ানমার আমাদের থেকে অনেক আগানো। ইভেন মিয়ানমারের প্রত্যক্ষ মদতদাতা হচ্ছে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তলে তলে সেখানে ডিপ স্টেটের খেলা চলে। আপনি বুঝতে পারছেন মিয়ানমার কৌশলগতভাবে এদেরকে সবাই লালন পালন করে, লাইক উত্তর কোরিয়ার কিম জং উনের মতন। তো সেই জায়গায় আমাদের সেনাবাহিনী কতটুকু আপডেট থাকা দরকার, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী। এই যে আমরা নৌবাহিনী আছে, আমি জানি না নির্বাচনে আমরা অনেক নৌবাহিনী মাঠে নামাচ্ছি, কিন্তু সাগর খোলা। রাগ হইয়েন না ভাই, যখন দেখি যে মিয়ানমারের আরাকান আনবি টান দিয়া এরকম জাল দিয়া আমাদের 15টা লোক লয়ে গেছে গা। এরপরে যেই 15টা লোক নিল, ওই পরিবারগুলোর অবস্থা চিন্তা করেন, এদের বউ বাচ্চার অবস্থা চিন্তা করেন, এদের নিজের অবস্থা চিন্তা করেন। যে আমি যে রাষ্ট্রের নাগরিক, আমি নদীতে মাছ ধরে ভাত খাইয়া বড় হয়েছি ভাই, আমার এইটাই করতে হবে, কিন্তু আমার নদীর সীমান্তের অংশে আমি নিরাপদ না। আমার নৌকার মাথাটা 19-20 হলে ঠুস করে গুলি চলে আমাকে ধরে নিয়ে যায়, পরে টাকা টোকা দিয়া পরিবার হাত পায়ে ধরে কাইন দেয়া। এই যে অবস্থা, এটা নিরাপত্তা দিবে কে? রাষ্ট্র। রাষ্ট্রের এই কাজটা করে কে? নৌবাহিনী। তাহলে এই বাহিনীগুলো কেন সাহস পাচ্ছে না? মেশিনারি শর্ট আছে, আমাদের কাছে নাই। খালি দেশ আগায় নিব বলতেছি, সেই কারণে আমি মাঝে মাঝে আবার অনেক দর্শক আপনারা তো দেখলেন কেন কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ এবং তারা যে বিভিন্ন কর্মসূচি করতেছে এগুলা নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে, এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি, এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? এবং এই মন্তব্যগুলো, মানে এখানে যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি, তারপরে বর্তমানে দেশের রাজপথে কী হচ্ছে, এগুলো দেখে আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।